ওকে, সো হায়দ্রাবাদ এফসিকে 3-2 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের জার্নি শুরু করলো, অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু অবভিয়াসলি দ্য ক্যাপ্টেন ক্লিটন সিলভা অ্যান্ড দ্য ম্যাচ উইনিং স্কোরার সাউল ক্রেসপো। যেভাবে ইস্টবেঙ্গল এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করতে চেয়েছিল 90 মিনিট কিন্তু ইস্টবেঙ্গল সেভাবে খেলতে পারেনি। রাদার আমার বলা ভালো যে হায়দ্রাবাদ এফসি তাদের থেকে আমরা যা এক্সপেক্ট করছিলাম যে হায়দ্রাবাদ এরকম খেলবে, হায়দ্রাবাদ পারবে না, হায়দ্রাবাদ কোথাও মোটিভেশনের দিক থেকে পিছিয়ে রয়েছে, বাট হায়দ্রাবাদ কিন্তু এই ম্যাচটা 90 মিনিট ধরে তারা অন্য লেভেলের ফুটবল খেলেছে। তাদের ইয়াং প্লেয়াররা উইদাউট দ্য ফরেন প্লেয়ার্স, উইদাউট দ্য ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ার্স, তারা যে পারফরমেন্সটা তুলে ধরেছে, হ্যাটস অফ টু দেম, এবং এটা এক্সপেকটেশন ছিল না। ওভারঅল ম্যাচ নিয়ে কথা বলবো, হায়দ্রাবাদের প্রবলেম নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কী কী খামতি থেকে গেল, কোথায় কোথায় ব্যাড লাক এফেক্ট করলো, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের এই ম্যাচ থেকেও পজিটিভ দু একটা পয়েন্ট তো অবশ্যই উঠে এসেছে, কথা বলবো। দেখো, প্রথম ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি। আমরা যখন স্টার্টিং 11টা দেখলাম, হায়দ্রাবাদের 11 দেখে কিন্তু আই ওয়াজ জাস্ট স্টান্ড। আমার মতো হয়তো অনেকেই তোমরা অবাক হয়ে গেছিলে যে কি হলো, যে 3জন বিদেশি পড়েছিল তারা সুপার কাপে নেই, সানা নেই, ইয়াসির নেই, সাহিল টাবোরা নেই, হচ্ছেটা কি? ব্যাপারটা সেরকমই ছিল যে যে সমস্ত প্লেয়াররা কোথাও টিমের এগেনস্টে প্রতিবাদ করেছিল, যে ইন্ডিয়ান প্লেয়াররা, তারা কিন্তু সুপার কাপে ফিচার্ড হচ্ছে না। তার মধ্যে নিখিল পূজারি অবভিয়াসলি রয়েছে ন্যাশনাল টিমের ক্যাম্পে, ভিগনেসকে দিয়ে দেওয়া হয়েছে লোনে। বাকি যে প্লেয়াররা, তাদের মধ্যে শুধুমাত্র হিতেশ শর্মাকে টিমে নেওয়া হয়েছে, এবং হিতেশের ক্ষেত্রে কোথাও হায়দ্রাবাদের খুব একটা কিছু চাপ নেই, কারণ হিতেশ না তো কন্ট্রাক্ট এক্সটেনশন করছে, না তো ক্লাব থেকে বেরোচ্ছে। ফ্রিতে কিন্তু হিতেশ মুভ করবে যদি অন্য কোনো ক্লাব লাস্ট মুমেন্টে এই জানুয়ারি মাসে তাকে নেওয়ার কোনো রকম প্ল্যানিং না করে। তো হিতেশকে নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। বাকি প্লেয়াররা কিন্তু লং টার্মে কন্ট্রাক্টেড, তাদেরকে ছাড়লে তারা ভালো রকমভাবে পয়সা আর্ন করতে পারবে, এবং সেই কারণেই কিন্তু এই প্লেয়ারদেরকে আপাতত ডিসিপ্লিনারি ইস্যুর মধ্যে রাখা হয়েছে। বাট বিদেশি প্লেয়াররা যে থাকবে না, এটা আমি আন্দাজ করতে পারিনি। বাট যেভাবে হায়দ্রাবাদ খেলেছে, তাদের ইয়াং প্লেয়াররা শুধুমাত্র 2-3জন সিনিয়র প্লেয়ার নিয়ে, লক্ষ্মীকান্ত কাট্টিবাড়ি, নিমদর্জি অ্যান্ড হিতেশ শর্মা, বাকি টিমটার দিকে তাকাও, পুরো ইয়াং টিম। এরা ম্যাক্সিমাম তো আইএসএলেই চান্স পায় না। একাডেমি থেকে উঠে আসা কিছু প্লেয়ার রয়েছে, স্কাউট করে নিয়ে আসা কিছু প্লেয়ার রয়েছে, আব্দুল রবির মতো প্লেয়ার, নুঙ্গার মতো প্লেয়ার, মার্ক জোধান ভুইয়ার মতো প্লেয়ার, যারা কিন্তু নিজেদেরকে একটা আলাদা উচ্চতা আজকের ম্যাচটাতে তুলে ধরলো, এবং কোথাও শো করলো যে আমরাও খেলতে পারি। আমাদেরও যদি প্রপার ট্রেনিং হয়, প্রপার আমাদের যদি স্ট্র্যাটেজিটা শেখানো হয়, আমরা খেলতে পারি। এবং যে চেঞ্জটা আমার মনে হয় হায়দ্রাবাদের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি চোখে পড়েছে, সেটা হচ্ছে কোচিং ভিশনটা। গোটা মাঠের মধ্যে যে প্লেয়াররা স্ট্র্যাটেজিটা তুলে ধরেছে, যে ফরমেশন আমরা খেলতে দেখেছি, এটা কোথাও থাংবই সিংটোর যে স্টাইল অফ প্লে, সেটা আমরা দেখেছি। এবং তিনি কন্টিনিউয়াসলি কিন্তু লং টাইম ধরে ম্যানুয়েল মার্কোস রোকা সহকারী হিসেবে কাজ করেছেন, তো অনেক কিছু নিশ্চিতভাবেই শিখেছেন, এবং সেটাকে তিনি মাঠে দেওয়ার চেষ্টা করেছেন। তার উইং প্লে, তার মাঝমাঠ দখলের চেষ্টা, কোথাও একটা আলাদা রকম ব্যাটেল, ডিফেন্সিভলি ভালো রকম ধরে অর্গানাইজেশন, এবং সেখানে ইস্টবেঙ্গলকে খুব বেশি চান্স ক্রিয়েট করতে না দেওয়া, বা চান্স ক্রিয়েট করার ফলেও কোথাও ইস্টবেঙ্গলের গোল মুখ বেশি করে খুলতে না দেওয়া, এটা কোথাও থাংবই সিংটো কিন্তু আজকে দেখিয়ে গেল। এবং যে ইস্টবেঙ্গল লাস্ট আইএসএলের কটা ম্যাচে অসাধারণ ডিফেন্স করছিল, এবং গোটা আইএসএল হাফ সিজনে গিয়ে যখন আমরা শেষ করেছি ডিসেম্বর মাসে, তখন দেখা গেছে যে ইস্টবেঙ্গল ছিল সেকেন্ড লিস্ট গোল কনসিডার টিম আফটার এফসি গোয়া। তো দ্বিতীয় সবথেকে কম গোল খাওয়া টিমটার এগেনস্টে এই ইয়াং টিম দুটো গোল করছে, তার মধ্যে একটা পেনাল্টি থেকে, একটা ওপেন প্লে থেকে। দ্যাট ওয়াজ আ ট্রিমেন্ডাস জব ফ্রম হায়দ্রাবাদ এফসি। তারা যতটুকু খেলেছে, অসাধারণ খেলেছে। এই খেলা সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। এই টিমটাতে আরও কিছু ইম্প্রুভমেন্ট এলে, এবং অবশ্যই থাংবই সিংটোকে যদি ওপেন হ্যান্ডেড কাজ করতে দেওয়া হয়, যেটা কর্নার থাকার সময় কিন্তু একটা ক্লাস হচ্ছিল বলে বোঝা যাচ্ছিল, তাহলে এই টিমটা কিন্তু অনেক বেটার করবে। বাকি ওদের ইন্টারনাল সমস্যা মেটার দরকার রয়েছে, ভালো বিদেশি প্লেয়ার আসার দরকার রয়েছে, টিমটাকে কিন্তু একটু সেটেল হতে দিতে হবে। এদের মধ্যে ব্রাইট প্রসপেক্ট রয়েছে, ফিউচার রয়েছে, এদের মধ্যে কোয়ালিটি রয়েছে। এবার যদি আসি ইস্টবেঙ্গল ব্যাপার, তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু স্টার্টিং 11টা ঠিক ছিল। শুরু থেকে সমস্ত বিদেশিকে ইউজ করার খুব একটা দরকার এক্ষেত্রে কার্লোস কোয়াদ্রা তিনি মনে করেননি, এবং আমি প্রিভিউতে যেটা বলেছিলাম সেখান থেকে শুধুমাত্র একটা দুটো চেঞ্জই আমি দেখেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম যে 5জন বিদেশি স্টার্ট করবে, সেই ক্ষেত্রে 4জন স্টার্ট করেছিল। বাট যে জায়গাটা আমার সব থেকে প্রথম খামতি লেগেছে, সেটা হচ্ছে ডিফেন্সে গুরসিমরাতকে দিয়ে স্টার্ট করানো। আমার একদমই মনে হয়নি যে এটা কোথাও একটা কোয়ালিটি ডিসিশন ছিল বলে, বা মাঝ মাঠে হোসে অ্যান্তোনিও পার্দোকে শুরু থেকে ডিফেন্সিভ ব্লকার রোলটাতে খেলানো, যেটা কন্টিনিউয়াসলি সাউল ক্রেসপো খেলছিল। এবং সাউল ক্রেসপো যদি ফিটই ছিল, তাহলে তাকে বসিয়ে রাখার কোনো যুক্তি ছিল না। এবং যেটা সৌভিক এবং সাউল ভালোভাবে দুজনকে কভার করে, যে জায়গাটা ওরা ব্লক করে, সেটা শুরু থেকে কিন্তু মিসিং ছিল। তো কোথাও স্টার্টিং লাইনে বা আমার জাস্ট এই দু একটা জিনিস একটু আমি বলবো খটকা লেগেছে।
রেখেছে। বাকি ইস্টবেঙ্গল কিন্তু শুরুটা খুব ভালো করেছিল, 10 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল দুটো গোল পেয়ে যেতে পারতো এবং ওখানে চূড়ান্ত লেভেলের ভাই ব্যাড লাক কাজ করেছে। যে শটটা নান্ধা নিয়েছিল ওই শট যদি কেউ 10 বার মারে 9 বার গোল হয়, একবারই ওরকমভাবে পোস্টে লেগে ফিরে আসে, আর সেটা একবারই কিন্তু নান্দার ক্ষেত্রে হলো। তার কিছুক্ষণের মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যেই ক্লেটন সিলভা একটা অসাধারণ চান্স পেয়েছিল, জাস্ট একদম পোস্টের মাথা ছুঁয়ে বেরিয়ে চলে যায়। তো ওখানে ইস্টবেঙ্গল যদি ওই চান্সগুলোকে 100% কনভার্ট করে দিতে পারতো তাহলে কিন্তু তখনই 2-0 এগিয়ে যেতে পারতো, এবং তখন যদি এই রেজাল্ট হতো তাহলে হায়দ্রাবাদের এই ইয়াং প্লেয়াররা এতটা ফাইট তুলে ধরতে পারতো কি না সেটা অবশ্যই কিন্তু একটা বড় প্রশ্নের সামনে সবাইকে দাঁড় করাতো, বাট হয়নি, যেটা সেটা নিয়ে ভেবে লাভ নেই। এরপর ইস্টবেঙ্গল আস্তে 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 খেলাটা ধরতে শুরু করে এবং যে জায়গা থেকে ক্লেটন গোলটা করে ওখানে আমি বলবো যে রাকিবের একটা বিরাট বড় রোল রয়েছে। দেখো রাকিবকে আমি অ্যাজ ইউজুয়াল কী করি যে ম্যাক্সিমাম টাইমে ওর ডিফেন্সিভ যে কোয়ালিটি রয়েছে, আজকের ম্যাচেও দেখেছো সবাই, ওর ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে ক্রিটিসাইজ আমি করতে বাধ্য, কারণ ওর ডিফেন্স সিরিয়াসলি খুবই পুয়ার। ও কোনোভাবেই কখনোই টিমকে কনফিডেন্স দিতে পারে না যে আমি আছি, মানে কোনো প্রবলেম নেই। বাট অ্যাটাকে যখন রাকিব যায় ওকে কিছু কিছু সময় ভালো লাগে। আজকে বেশ কয়েকবার অ্যাটাকে এসেছে, যে বলটা ক্লেটনের জন্য বাড়িয়েছিল তার আগে আরও একবার রাকিব অ্যাটাকে এসেছিল, তার আগে আরও একবার এসেছিল, হ্যান্ডবল হয়েছিল, বাট ওই জায়গা থেকে যে বলটা লব করে তুলে দিয়েছিল ছোট্ট ক্রস, এবং সেখান থেকে ক্লেটন সিলভার একটা পারফেক্ট ফিনিশ, যেটা একজন নাম্বার 9-এর ফিনিশ হওয়ারই থাকে, সেই ফিনিশটা কোথাও ইস্টবেঙ্গলকে অ্যাডভান্টেজ দিল, বাট সেই অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। যেভাবে ইস্টবেঙ্গল গোলটা খেয়েছে, আমি যে কারণেই বললাম যে শুরু থেকে গুরসিমরত বা নিশু কুমার লেফট ব্যাকে খেলা, এইগুলো ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য কিন্তু এগেনস্টে গেছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে হতে পারে কি যে ইস্টবেঙ্গলের এই যে আজকে অ্যাপ্রোচটা বা কোথাও হায়দ্রাবাদের একটু ইস্টবেঙ্গলের উপর প্রেশার তৈরি করাটা, এটা 3টে কারণে হয়ে থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে যে হায়দ্রাবাদের যা কন্ডিশন আপাতত, সেখানে কোথাও ইস্টবেঙ্গল তারা ওভারঅল সবাই মিলেই কোথাও হায়দ্রাবাদকে একটু হলেও আন্ডার এস্টিমেট করেছিল, কোথাও সেইভাবে হয়তো গুরুত্ব দেয়নি, ভেবেছিল ম্যাচটা হয়তো ইজিলি তারা বার করে নিতে পারবে। নাম্বার 2 হচ্ছে যে দেখো লং টাইম পর কিন্তু ইস্টবেঙ্গল খেললো, প্রায় 2 সপ্তাহের পর ইস্টবেঙ্গল মাঠে নামলো। এটা একটা কারণ হতে পারে যে এতদিন ম্যাচ কন্ডিশনের বাইরে থাকা, তো একটু প্রবলেম হবেই টিমকে সেট হয়ে নিতে, এবং অবশ্যই দুপুরবেলার ম্যাচ, তো ওড়িশার মতো জায়গাতে গরমে দুপুর 2টো থেকে ম্যাচ হওয়া মানে সেটা যে কোনো ফুটবলারদের ক্ষেত্রে টাফ হতে পারে। তো কোথাও এই ফ্যাক্টরগুলো ইস্টবেঙ্গল ফ্যানরা কিন্তু বলবে যে এইগুলো হয়ে থাকতে পারে, বাট এই প্রবলেমটাকে সবথেকে বেশি যদি কোনো প্লেয়ার হায়দ্রাবাদের ক্ষেত্রে কাজে লাগিয়েছে সেটা হচ্ছে আব্দুল রাবি। এই প্লেয়ারটাকে আমি খুবই হাইলি রেট করি, যারা আমার সাথে পার্সোনাল কনভারসেশনও করে তাদের আমি বলি যে এই প্লেয়ারটা কিন্তু মারাত্মক ফিউচার রয়েছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটু হলেও এগেনস্টে গেছে, কোথাও গোল জালে না গিয়ে পোস্টে লাগা, এবং যেটা এর ফ্রিকিকটা ছিল, বোরহা হেরেরা ফ্রিকিকটা ছিল, ওই ফ্রিকিকটাও কিন্তু গিয়ে পোস্টে লাগে। তো পোস্ট আজকে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, নাহলে কিন্তু 5-2 হতে পারত। এবং যেটা বেস্ট গোল হয়েছে আমি বলবো সেটা কিন্তু অবশ্যই ক্লেটন সিলভার ওই ফ্রিকিকটা, ওটা ক্লেটন সিলভা জোন আপাতত ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আইএসএলের নিরিখে যেভাবে ক্লেটন সিলভা ফিনিশ করেছে, একইভাবে কিন্তু ক্লেটন সিলভা ফ্রিকিক থেকে আইএসএলেও ফিনিশ করেছিল এই হায়দ্রাবাদ এফসির এগেনস্টে, এবং তারপর আবারও 2-2 হয়ে যায়, আবারও ওই ধরনের একটা সিলি পেনাল্টি। আমার মনে হয় ওখানে কোনো যুক্তি ছিল না, যেভাবে সৌভিক ফাউলটা করেছে ওই ফাউলটার কোনো যুক্তি ছিল না, ওখানে ইজিলি কভার করতে পারতো, ওরা হয়তো একটুক্ষণ বল হোল্ড করতো, তারপরে বলটা কর্নার করে বের করে দিতে পারতো, ওই ফাউলটার কোনো যুক্তি ছিল না। এবং 2-2 নিমদর্জি কোনো ভুল করেনি ফিনিশ করার জন্য, বাট তার কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটও কতটা পাস হয়েছিল জানি না, সাউল ক্রেসপো যেই জায়গা থেকে ফিনিশ করেছে, এখানে কোথাও দেখালো যে হায়দ্রাবাদের ডিফেন্সিভ লাইন ইয়াং প্লেয়ারে ভর্তি, এবং মার্কিং করতে একটা বিরাট বড় ভুল করলো, এবং সেই ভুলটাই কিন্তু হায়দ্রাবাদের যে ছোট্ট হলে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে আমরা 1 পয়েন্ট নিয়েও মাঠ ছাড়তে পারবো, সেখানে পুরো জল মিশিয়ে চলে যায়, এবং সাউল ক্রেসপো ফাইনালি ইস্টবেঙ্গলকে উইনারটা তুলে দেয়। স্ট্রাইকিং ফোর্সে আজকে হয়তো ক্লেটন সিলভার নিজের ম্যাজিক ক্রিয়েট করে এই ধরনের ম্যাচকে বার করছে, বাট সিভেরিও ভাই কী করলো, কেন নামলো, নেবে কী করলো, কোথায় ছিল, কটা বল ধরেছে, কেউ বলতে পারবে না। বাট যে দুটো প্লেয়ারকে আমি সিরিয়াসলি বলছি ইস্টবেঙ্গলের জার্সিতে রেগুলার বেসিসে খুব ভালো লাগছে, এক হচ্ছে বিষ্ণু, আজকে 60 মিনিটের মতো সুযোগ পেয়েছে, ভালো খেলেছে, বল কন্ট্রোল যথেষ্ট ভালো, স্পিড রয়েছে, বল নিয়ে দৌড়তে পারে, কনফিডেন্স শো করে, এবং আমান সিকে যতটুকু সময় খেলেছে নন্দার পরিবর্তে নেমেছিল আরও বেশিক্ষণ, মানে যতক্ষণ সিভেরিওকে গেম টাইম দিয়েছে ততক্ষণ যদি কোথাও এই আমন সিকে গেম টাইম পেত, আমার মনে হয় যে অনেক বেটার কিন্তু আমন সিকে খেলতে পারতো। ওর ফার্স্ট টাচ এত সুন্দর,
ওর বল নিয়ে রান করা, ওর বক্সের মধ্যে ঢোকা, ও বডি ফেন্ড করতে পারে, উইং সুইচ করতে পারে, এবং ওর মধ্যে একটা কনফিডেন্সের ছাপ রয়েছে এত কম বয়সে। তো আরও যদি বেশি সময় পেতো, আমার মনে হয় আমন সিকে যে চান্সগুলো ক্রিয়েট করছিল ও কিন্তু গোল পেয়ে গেলেও পেয়ে যেতে পারতো। তো ইস্টবেঙ্গল ফ্যান্স আমার মনে হয় খুব একটা এখান থেকে ভয় পাওয়ার কোনো যুক্তি আছে বলে মনে হয় না। অনেক দিন পরের একটা ম্যাচ এবং একটা আনএক্সপেক্টেড হায়দ্রাবাদ এফসির টিম যারা এই ধরনের খেলবে কেউ বুঝতে পারেনি। কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট রয়েছে, তারপরে কিন্তু এই টিমটা আবারও গুছিয়ে নেবে। যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের নকআউট টুর্নামেন্টে প্রথম ম্যাচে একটা জয়, 3 পয়েন্ট, অ্যান্ড সেটা ইস্টবেঙ্গল আর্ন করেছে। ব্যাস, এর পরের ম্যাচটা আবারও 4 দিন পর। আমার নয় সেই দিকে সবার বেশি নজর থাকবে। 14 তারিখে কিন্তু ম্যাচ রয়েছে এগেনস্ট শ্রীনিধি ডেকান এফসি, যারা আজকে মুখোমুখি হবে সন্ধ্যেবেলায় মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচটা কেমন হয় অবশ্যই সেটা দেখবো, এনজয় করবো, তারপর আবার অবশ্যই সেই ম্যাচ নিয়েও কিন্তু রিভিউ আসবে। সো এই ভিডিওটা এই অবধি। এবার তোমাদের এই ম্যাচটা কেমন লেগেছে, আরও কী কী ব্যাপার তোমরা লক্ষ্য করেছো আমি হয়তো বলতে ভুলে গেলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, নতুন হয়ে থাকলে ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।